আসসালামু আলাইকুম। ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না তারেক রহমান। সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল বন্ধ, ফিরে যাচ্ছেন পর্যটকরা। এবং সবশেষে থাকছে, জাপানে ২৪৩ কেজির টুনা মাছ বিক্রি হল ৩৯ কোটি টাকায়। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে যে নতুন বাস্তবতা ও সম্ভাবনার জন্ম হয়েছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকার ও বিরোধী দল সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দেশের স্বার্থে। সোমবার ৫ই জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাম দলগুলির সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান এবং একই সঙ্গে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। বৈঠকে তারেক রহমান স্পষ্টভাবে বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি, ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার উপরেই রাষ্ট্রের পরিচয় এবং ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এ সময় বাম নেতারাও একমত পোষণ করে বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তারেক রহমান একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব এবং গণতন্ত্রকে শক্তিশালী করা যাবে। সব মিলিয়ে এই বৈঠকটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের বিষয়ে পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন কার্যক্রমে হঠাৎ করেই স্থবিরতা নেমে এসেছে। নৌ পরিবহন অধিদপ্তরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সুন্দরবন চলাচলকারী পর্যটনবাহী নৌযানের মালিকরা ধর্মঘট শুরু করেছেন। এর ফলে সুন্দরবনগামী প্রায় ৪০০টি জালি বোট, লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা বহু পর্যটক গন্তব্যে যেতে না পেরে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সোমবার ভোর থেকেই নৌযান মালিকদের এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের অংশ হিসাবে মালিকপক্ষ স্বেচ্ছায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন, যার আওতায় রয়েছে প্রায় ৪০০টি নৌযান। নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। যশোর থেকে পরিবার নিয়ে আসা পর্যটক সাজেদ রহমান বলেন, সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে এসে তারা মোংলার পিকনিক কর্নারে আটকে পড়েছেন। গাড়ি থেকে নামার পরেই তারা জানতে পারেন যে নৌযান ধর্মঘট চলছে। একইভাবে খুলনার চুকনগর থেকে আসা রেজাউল করিম জানান, এক বাসে ৫৪ জন নিয়ে এসে কোনো নৌযান না পেয়ে পুরো ভ্রমণটাই তাদের জন্য বৃথা হয়ে গেছে। সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, সোমবার ভোর থেকেই সেখানে কোনো নৌযান বা পর্যটক আসেনি। অন্যদিকে নৌ পরিবহন অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ রাশেদুল আলম বলেন, জালি বোটগুলির উপরের অবকাঠামো অপসারণ করা হয়েছে সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থে। এতে নৌযানের ভারসাম্য ঠিক থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই অধিদপ্তরের মূল লক্ষ্য বলে তিনি জানান। সব মিলিয়ে নৌযান মালিকদের সঙ্গে কর্তৃপক্ষের দ্বন্দ্বের জেরে সুন্দরবন ভিত্তিক পর্যটন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ পর্যটকদের উপর। অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ২ প্রতিষ্ঠানকে ১.৫ লাখ টাকা জরিমানা। মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রি এবং ক্রেতাদের পাকা রসিদ না দেওয়ার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে মোট ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ৫ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের জরিনা কলেজ ও বেউথা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্বে আসাদুজ্জামান রুমেল। অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রায়ান ট্রেডার্সকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
তদন্তে দেখা যায় প্রতিষ্ঠান দুটি অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করছে, দোকানে মূল্য তালিকা টাঙানো নেই এবং ক্রেতাদের পাকা রসিদও দেওয়া হচ্ছে না, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাবের সভাপতি শামসুন নবী তুলিপ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন এবং প্রতারণা থেকে রক্ষা পান। গহীন পাহাড়ে মিলল অস্ত্র তৈরির কারখানা, গোলাবারুদসহ বিপুল সরঞ্জাম উদ্ধার। কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকার গহীন পাহাড়ে অবৈধভাবে অস্ত্রাস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর টের পেয়ে ৩ থেকে ৪ জন ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার সকাল ৫ জানুয়ারি কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রামু উপজেলার ঈদগড়ের আবু আহমেদ গুনা ফাতেমা ছড়া নামের একটি দুর্গড় পাহাড়ি এলাকায় একটি চক্র দেশীয় অস্ত্র তৈরি করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমানের নির্দেশনায় থানা ও স্থানীয় পুলিশ ফাঁকির যৌথ অভিযানে সোমবার সকাল 6:30টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ৩ থেকে ৪ জন ব্যক্তি পাহাড়ের ভেতর পালিয়ে যায়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে 2টি রাইফেলের গুলি, 4টি শটগানের খালি ঘোষা, 2টি বন্দুকের বাট, 2টি বন্দুকের ট্রিগার বক্স, 6টি বন্দুকের নল হিসাবে ব্যবহৃত পাইপ, 2টি বন্দুক তৈরির উপকরণ, একটি হাওয়ার মেশিন, 2টি বাটালি, 5টি আড়ি ব্লেড ও একটি আড়ি ব্লেডের ফ্রেম, একটি করাত, একটি হাতুড়ি, একটি প্লাস, ছোট বড় 7টি রেত, একটি শান দেওয়ার মেশিন এবং একটি বানান নল সহ অসংখ্য অস্ত্র তৈরি সরঞ্জাম। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া জানান, উদ্ধার হওয়া সব সরঞ্জাম জব্দ তালিকাভুক্ত করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস বলেন, এই অবৈধ অস্ত্র কারখানার সঙ্গে জড়িত চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে এই অভিযান পাহাড়ি অঞ্চলে অবৈধ অস্ত্র উৎপাদনের মতো গুরুতর অপরাধ চিহ্নিত ও দমন করার ক্ষেত্রে পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গাজার নিরাপত্তা নিয়ে আলোচনায় ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তা। গাজার নিরাপত্তা পরিস্থিতি ও চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে ফিলিস্তিন ও মিশরের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি এবং দেশটির জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পরিচালক হাসান রাশাদের সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয় নিয়ে মতবিনিময় করেন। ওয়াফা সংবাদ সংস্থার খবরে বলা হয়, রোববার 4 জানুয়ারি অনুষ্ঠিত এসব বৈঠকে ফিলিস্তিনি জনগণের জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও কথা হয়। ফিলিস্তিনি জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান মেজর জেনারেল মাজেদ ফারাজের উপস্থিতিতে আল শেখ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মিশরীয় কর্মকর্তাদের অবহিত করেন। আলোচনায় গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং গোটা অঞ্চলের সামনে থাকা রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষে ভবিষ্যতে যদি নেতৃত্বের শূন্যতা তৈরি হয়, সেক্ষেত্রে হুসেইন আল শেখ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আসতে পারেন। সব মিলিয়ে এই বৈঠকগুলো গাজা পরিস্থিতি মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং ভবিষ্যৎ কূটনৈতিক পথরেখা নির্ধারণে ফিলিস্তিন ও মিশরের মধ্যে সমন্বয় জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ টুনা নিলাম।
আর এবারের নিলামটি রীতিমতো ইতিহাস করেছে। সেখানে একটি বিশাল আকৃতির টুনা মাছ বিক্রি হয়েছে রেকর্ড দামে ৩২ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি ২১ লাখ টাকা। ২৪৩ কেজি অর্থাৎ ৫৩৬ পাউন্ড ওজনের এই প্যাসিফিক ব্লুফিন টুনা মাছটি কিনেছেন জাপানের পরিচিত উদ্যোক্তা ও সুশি জানমাই চেন রেস্টুরেন্টের মালিক কিয়োশি কিমুরা, যাকে দেশটিতে অনেকেই টুনা মহারাজ বলে ডাকেন। মাছটি জাপানের উত্তরাঞ্চলের ওমা এলাকার উপকূলে জেলেদের জালে ধরা পড়ে। এই অঞ্চলটি উচ্চমানের টুনা উৎপাদনের জন্য সুপরিচিত। সাধারণত ওমার উন্নত জাতের টুনা প্রতি কেজি গড়ে ১৩,৩৬০ মার্কিন ডলারে বিক্রি হয়। তবে ঐতিহ্য অনুযায়ী বিশেষ ঘণ্টা বাজিয়ে শুরু হওয়া এই নিলামে দাম অনেক বেশি ওঠে, কারণ এটি শুধু কেনা বেচা নয়, বরং মর্যাদার প্রতীক। সূর্যোদয়ের আগেই টোকিওর সবচেয়ে বড় মাছের বাজারে নিলাম শুরু হয়। মাছটি কেনার পর কিমুরা বলেন, তিনি ভেবেছিলেন একটু কম দামে এটি কিনতে পারবেন, কিন্তু মুহূর্তের মধ্যেই দাম বাড়তে থাকে। যে দামে শেষ পর্যন্ত কিনতে হয়েছে তাকে বিস্মিত করেছে। তিনি গণমাধ্যমকে বলেন, আমি আশা করি এই মর্যাদাপূর্ণ টুনা খেয়ে অসংখ্য মানুষ নতুন শক্তি ও আনন্দ পাবেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ যখনই সুন্দর কোনো টুনা দেখি নিজেকে সংযত রাখতে পারি না। এখনও চেখে দেখিনি, তবে নিশ্চিতভাবে এটি অসাধারণ সুস্বাদু হবে। ১৯৯৯ সাল থেকে এই নিলামের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সেই সময় থেকে শুরু করে এটি কোনো টুনা বিক্রির সর্বোচ্চ মূল্য। জাপানি মুদ্রায় এর দাম দাঁড়িয়েছে প্রায় ৫১ কোটি ইয়েন, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১৯ সালে ২৭৮ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা ৩৩ কোটি ইয়েনে বিক্রি হয়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। এর আগে ২০২৪ সালে ২৭৬ কেজির একটি ব্লুফিন টুনা ২০ কোটি ৭০ লাখ ইয়েনে বিক্রি হয়েছিল। আর করোনা ভাইরাস মহামারীর সময় রেস্টুরেন্ট ব্যবসা বন্ধ থাকায় নিলামে টুনার দাম অনেকটাই কমে গিয়েছিল। উল্লেখ্য, আগে এই নিলাম সুকিজি বাজারে হতো, তবে ২০১৮ সালের পর তা আরও আধুনিক স্থানে স্থানান্তরিত করা হয়েছে। সব মিলিয়ে এবারের নিলাম শুধু জাপানের মাছের বাজারেই নয়, বিশ্বব্যাপী এক রেল্য দামের নজির স্থাপন করেছে, যেখানে একটি মাছ হয়ে উঠেছে ঐতিহ্য, মর্যাদা আর অর্থনৈতিক শক্তির প্রতীক। বিপিএলে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেসের জন্য এবারের আসরটি ক্রমেই হতাশার হয়ে উঠছে। একের পর এক হারে বিধ্বস্ত দলটি এবার টানা চতুর্থ ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল। সোমবার ৫ই আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে সিলেট টাইটান্স। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী, কিন্তু সিলেটের স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। মাত্র ২ জন ব্যাটার ২ অঙ্কের ঘর ছুঁতে পারেন। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩২ বলে ২৫ রান এবং হাবিবুর রহমান সোহান করেন ১৬ বলে ১৮ রান। বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। ৪ ব্যাটার ০ রানে আউট হন এবং মাত্র ৬ রানের ব্যবধানে ৫টি উইকেট হারায় নোয়াখালী। নাসুম আহমেদ ছিলেন বিধ্বংসী। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেন ৫টি উইকেট। তার স্পেলের সামনে পুরো ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে এবং নোয়াখালী গুটিয়ে যায় মাত্র ৬১ রানে। এই ৬১ রান বিপিএল ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। তালিকার শীর্ষে রয়েছে খুলনা, যারা ২০১৬ সালে রংপুরের বিপক্ষে মাত্র ৪৪ রানে অল আউট হয়েছিল। ৬২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় সিলেট। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫ বল খেলে ১ রান করে আউট হন। তবে এরপর দ্বিতীয় উইকেটে তৌফিক খান ও জাকির হাসান গড়ে তোলেন ৫৩ রানের জুটি, যা ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ করে দেয়। তৌফিক খান আউট হন ৩২ রানে এবং জাকির হাসান ফেরেন ২৪ রানে। পরবর্তীতে আফিফ হোসেন করেন মাত্র ২ রান। শেষ দিকে আজমাতুল্লাহ ওমরজাই ও মঈন আলী শান্তভাবে ব্যাট করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সব মিলিয়ে নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালীর বিপর্যয় এবং সিলেটের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের সমন্বয়ে এটি ছিল একপেশে একটা ম্যাচ, যেখানে নোয়াখালীর জন্য হতাশা আরও বাড়ল আর সিলেট পেল স্বস্তির জয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।